কোনো রাজনৈতিক দলের কথায় নয়, নির্বাচন হবে সময় মতো। সেই ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, পিআর পদ্ধতির ভোটের বিধান সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করেন মতবিনিময়। জানান, সময় মতো ভোট হবে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন সিসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, এর বাইরে আমরা যেতে পারি না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, বিচার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে নিশ্ছিদ্র নিশ্চিত করে সিসি বলেন, যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, কিন্তু এবারে স্ট্রাইক করা হবে, সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজ চলছে ভোটের সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধেও। রাজধানীর গাবতলীতে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও জানান তিনি। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত, সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। পরে দারুস সালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাতারাতি সব সংস্কার হবে এমনটি ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্র কাঠামো ও অর্থনীতি সংস্কারের যে কথা বলা হচ্ছে তা কাটিয়ে উত্তরণ সম্ভব হবে, তবে তা সময় সাপেক্ষ। এ সময় তিনি আমলাতান্ত্রিক সিস্টেম কাঠামো পরিবর্তন করার উপর জোর দেন। বলেন, বৈষম্যহীন সমাজের কাছাকাছি যেতে পারলেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করবো, এটা মনে করার কথা। বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়াতালি দিয়েও কোনো কিছু করা যায় না। বিএনপি সংস্কার চায় কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না। রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংস্কার নিয়ে বিএনপি কি প্রতারণার পথে এগোচ্ছে প্রশ্ন তুলে আখতার বলেন, বর্তমান সংবিধান দিয়ে নির্বাচন হলে আবার স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি। বলেন, শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন অর্থবহ হবে না। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যে রাজনৈতিক দলগুলো আছেন
তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন। এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন। নির্বাচনী হাওয়া বইছে সর্বত্র। রাজনৈতিক দলগুলো উঠে গেছে নির্বাচনী ট্রেনে, চলছে ভোটের মাঠে জোটের রাজনীতির হিসাব নিকাশ। গণতন্ত্র মঞ্চ সহ সমমনাদের নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপি। ইঙ্গিত আছে জোট গঠনেরও। আর বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরাও জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে আগ্রহী। রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে সংশয়, হতাশা, সন্দেহের সুর বাজলেও দলগুলো মূলত উঠে গেছে ভোটের ট্রেনে। প্রশ্ন হলো, সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে? যাত্রা কি এককভাবে হবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চাই? এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের মাঠে জোটের রাজনীতি। দলগুলো ঝেড়ে না কাশলেও ভেতরে ভেতরে চলছে নানা আলোচনা। একদিকে লিয়াজো কমিটির বৈঠক, অন্যদিকে সমমনাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনায়ও বসছে বিএনপির হাইকমান্ড। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো বলছে বিএনপির সঙ্গে জোট গঠনে আগ্রহী তারা। আমাদের দিক থেকে এরকম ব্যাপারে কোনো আপত্তি নেই। জোটগত নির্বাচন হতেই পারে। এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনগুলো লক্ষ্য সেট হয়ে আছে অলরেডি। সেগুলো অ্যাচিভ করবার জন্য বরঞ্চ ব্যাপক, সর্বব্যাপক জাতীয় ঐক্য হওয়া দরকার। এটা নিয়ে সাধারণ কথাবার্তা হয়েছে। নির্দিষ্টভাবে আমাদের দল বা গণতন্ত্র মঞ্চের সাথে আমরা অনেক বিষয় নিয়ে অনেক গভীরে আলাপ আলোচনা করছি। নির্বাচনের ধরন, অ্যালাইনমেন্টের ধরন বা বোঝাপড়া কীরকম হবে, মনে হয় এটা বুঝতে হতো আরও কিছুদিন সময় লাগবে। জোটের পাশাপাশি আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে চলমান রাজনৈতিক গতিবিধি। জোটটা কীরকম হবে, এটা ধরেন এটা একটা নির্বাচনী জোট হতে পারে, একটা অ্যালাইনমেন্ট হতে পারে, এটা বহুমাত্রিক সমঝোতার প্রশ্ন আছে। সেটা আমি মনে হয় যে আগামী এই নির্বাচনের বলটা যত বেশি মাঠে দ্রুত গড়াবে, তত বেশি এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে। তারেক রহমান সাহেব বলেছেন উনি জাতীয় সরকার করবেন, সবাইকে নিয়ে সংস্কার করতে চান। ওনার সাথে আমাদের যে 2-1 বৈঠক হয়েছে উনি বলেছেন, কিন্তু এইটা কোনো এজেন্ডা করে উনি পেশ করেননি। আমরা এজেন্ডা হিসেবে কিছু করিনি এখন পর্যন্ত। জোটগত নির্বাচন হওয়ার পক্ষে আমরা আছি, বিপক্ষে রই, কিন্তু সেটা কর্মসূচির ভিত্তিতে হতে হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির খেলা পাল্টাবে বলেও মনে করেন রাজনীতিকরা। জনগণকে বোঝাতে হবে, বুঝিয়ে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জামালপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থল লোকারণ্য 9 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। নেতাকর্মীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সম্মেলন স্থলের আশপাশ। জামালপুরের সম্মেলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদি। শুভ্র, 9 বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে, সম্মেলন স্থলের খবর জানাবেন, আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। দীর্ঘ প্রায় 9 বছর পরে জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই সম্মেলন স্থলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ইতিমধ্যেই সম্মেলন স্থলে এসেছে এবং তারা সেই সম্মেলনে এখন অতিথিরা বক্তব্য রাখছেন। আর বিশেষ করে দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু নেতা কর্মীদের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন না বলে ইতিমধ্যে জানা গেছে এবং এই আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, ইমরান সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এবং কোষাধ্যক্ষ এমরুজ্জামান বিল্লাত সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন।
আর দীর্ঘদিন পরে আসলে বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। আমরা সকাল থেকেই দেখেছি যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে জামালপুরের 7টি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই সভাস্থলে এসেছে। তো এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন এবং সম্মেলনের যে প্রথম অধিবেশন সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে আশায় ছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। ধন্যবাদ আপনাকে শুভ্র। দর্শক, আমাদের সহকর্মী শুভ্র মেহেদি যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের পর আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজহিল এলাকার জাকির খন্দকারের টিন শেডে স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন 2 বোন আসমা ও সালমা। শুক্রবার রাত 3:30টার দিকে রুমের রেফ্রিজারেটরে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘর পর্যন্ত। এতে দগ্ধ হন 2টি পরিবারের 9 জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান। ওই 2 ঘরের ভিতরেই তো ছিল, ওই মানে একেবারে 9 জন একেবারে মনে করেন যে নাই শরীরে কিছু, শরীরে চামড়া শুদ্ধ খুঁয়ে গেছে। এখন তো ধরার মতন কোনো ইয়া নাই, কাপড় চোপড় দইরা পরে গাড়িতে লইয়া পরে নিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি হয়ে আছে। দগ্ধদের মধ্যে বেশিরভাগেরই 30 থেকে 55% শরীর পুড়ে গেছে। এর মধ্যে 5 জন শিশু। সবচেয়ে কম বয়সী শিশু ইমাম উদ্দিন দগ্ধ হয়েছে 30%। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 3 জনের অবস্থা সংকটাপন্ন। এইচডিইউতে রাখা হয়েছে 5 জনকে। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। শ্বাসনালী পোড়া আছে 3 জনের এভিডেন্ট, বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের, কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল। তবে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুর শহরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। সকালে লালবাগ এলাকার লেবুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, অসাবধানতার কারণে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে ওই ঘরে থাকা পরিবারের 3 জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্কুলটির 7ম শ্রেণীর শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ানের। দুর্ঘটনার সময় আয়ানের শরীরের 40% দগ্ধ হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হলো 18 জনের। আয়ানের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 36 জন। ময়নাতদন্ত শেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। দুপুরে হাসপাতালের মর্গে তার দেহের ময়নাতদন্ত শেষ হয়। পরে স্বজনরা মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হয়। ঢাকায় ফরেনসিক বিভাগের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। বিভুরঞ্জন সরকারের মরদেহ প্রথমে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসায়, পরে শেষকৃত্যের জন্য সবুজবাগের বড়দেশ্বরী কালী মন্দির ও শ্মশানে নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বিভুরঞ্জন সরকার। শুক্রবার মুন্সিগঞ্জের গজেরিয়ায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আসলে পানি থেকে আসতে পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল, হালকা পচনশীল ছিল। এক্সটার্নাল কোনো আঘাতের চিহ্ন নাই। ভিতরে যেটা লাংসের যে অবস্থা দেখলাম বেলুনেটেড, মানে ড্রাউনিং এর যেসব সাইন চিহ্ন ওটাই আমরা পেয়েছি। বিভূতা যেখানে থাকে তার বাসভবন সিদ্ধেশ্বরী, সেখানে নিয়ে যাব। সেইখানে কিছুক্ষণ রাখার পরে আমরা
ঢাকার সবুজবাগ বরেদেশ্বরী কালী মন্দির ও শ্মশান, সেইখানে তাকে দাহ করা হবে। ডাকসু নির্বাচন নিয়ে বেশ সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অমর একুশে হলে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বর্ণা, বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বহালের জন্য আবেদনের শেষ দিন আজ, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং জানতে চাই ক্যাম্পাসের নির্বাচনী আমেজ কেমন দেখছেন? তন্নি, আজ সকাল থেকে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং যদি বলি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, গতকাল এবং আজ দুপুর মিলিয়ে এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তারা কিন্তু আজ আপিল করে, গত 2 দিন মিলে আপিল করেছেন, এবং এই আপিলের সময়সীমা কিন্তু আজ বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এই বিকাল 4টার ভেতরে যারা যে 47 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তাদের কিন্তু মনোনয়নপত্র দিতে হবে বলে আপিল করার শেষ সুযোগ, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং তার পাশাপাশি আসলে আপনি জিজ্ঞাসা করছিলেন নির্বাচনী আমেজ নিয়ে। নির্বাচনী আমেজের কথা যদি বলি, আমরা বর্তমানে রয়েছি অমর একুশে হলে, এবং অমর একুশে হলে কিছুক্ষণ আগে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদ এবং তার প্যানেল থেকে কিন্তু কয়েকজন প্রতিনিধি এসেছেন, এবং আমরা অপেক্ষা করছি তার জন্য। তবে উনি আসার পরে কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলেছি, প্রথমত তিনি জানিয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার জন্য কিন্তু তিনি এসেছেন, এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে যখন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের যে নির্বাচনী আমেজ, সেই নির্বাচনী আমেজ চলমান। তন্নি, এই আগামী কয়েকদিন কিন্তু নির্বাচনী প্রচারণার এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করা না গেলেও বিভিন্ন প্যানেল থেকে আমরা দেখছি এভাবে আসছেন বিভিন্ন পদপ্রার্থীরা, এবং তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি আবিদের আসলে বক্তব্য রাখবেন ভিপি প্রার্থী ছাত্র দলে, তার সাথে কথা বলার। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা স্বর্ণা। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশ জুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর কমলাপুর, স্বামীবাগ ও গোপীবাগে। CSRM ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি কমলাপুরের কাছাকাছি গোপীবাগ, যেটি কমলাপুর থেকে গোপীবাগের দিকে রাস্তাটি গেছে। আমরা দেখছি যে প্রায় বছর 2 হয়ে গেল রাস্তাটি বেহাল অবস্থা। কাজ শুরু হয়েছিল কিন্তু কোনো কারণে কাজ থেমে গেছে, হচ্ছে না, যার কারণে শুধু এলাকাবাসী নয়, এই দিক দিয়ে যারা চলাফেরা করেন তাদেরও বেশ সমস্যা পড়তে হয়। আমার সাথে বেশ যুক্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষ করে আপনারা জানতে চাইবো যে কতদিন ধরে এই রাস্তাটা এই অবস্থা আছে, আপনারা যারা এখানে ব্যবসা করছেন তাদের কি সমস্যা হচ্ছে? এটা সমস্যা হইতেছে এই জায়গাটা আপনার অনেক দিন যাবত 2 থেকে 2.5 বছর ধরে এই অবস্থা আছে, কোনো কেউ এসে ঠিক করার পরিকল্পনা নেয় না। কারণটা কি মনে হচ্ছে যে কেন রাস্তাটা সংস্কার হচ্ছে না, যে এই বেহাল অবস্থা? এটা কন্ট্রাক্টর সাহেবের কারণে। কন্ট্রাক্টর সাহেব এই কাজ করার পরে চলে গেছে, উনি আর আসে নাই। আপনার কাছে জানতে চাইবো যে এই যে রাস্তাটা বেহাল অবস্থা, বিশেষ করে মানুষ চলাচলের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে আপনার? এখানে প্রবলেম হচ্ছে, মনে করেন যাতায়াতের বিশাল প্রবলেম হচ্ছে। তারপরে আপনার হলো গিয়ে এখানে আমরা যারা বসবাস করতেছি আজকে 2 থেকে 2.5 বছর ধরে এখানের কাজগুলা করতে করতে এখন করা যাচ্ছে না। আপনার এখানে যে ওই যে সুগার লাইনের কাজগুলো করছে সেই কাজগুলো ভালো করে নাই, না কইরা মনে করেন এই যে সুগার লাইনের পানিগুলো রাস্তার উপরে আইসা, ঠিক আছে, আমাদের মনে করেন দুর্ভোগের কোনো শেষ নাই। এখানে পানি জমে ছাদে গোছেন, বৃষ্টি যখন হয় তখন কি অবস্থা? তখন তো আরও মানে চলাচলের কোনো উপযুক্তই না, চলাচলের কোনো উপযুক্তই থাকে না, কারণ এখানে গিরা পানি জমে যায়, পানি পাস হওয়ার কোনো রাস্তা হয় না। তারপরে রুগী নিয়ে এখানে যাইতে পারে না হাসপাতালে, বহুত প্রবলেম হয়। এরকমও সময় হয়েছে রিস্কা উল্টায় পড়ে গেছে, কিন্তু মানে এটার কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে কিনা। আর জানতে চাইবো যে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে যারা অতিথিরা যারা আসে তাদের কি কি সমস্যা হয়? তো যে প্রাইভেট কার রাখতে পারে না, আসে হয়তো বা সুন্দরভাবে এখানে এসে বৃষ্টির জন্য নাইমা হাইটা আইসা আবার এই বৃষ্টির পানিগুলা ওনাদের গায়ে লাগে যায়।
মানে আপনাদের এখন কি প্রত্যাশা যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য কি বলবেন? দ্রুত যদি কাজ করে তাহলে জনগণের একটা সুযোগ সুবিধা পাইলো এবং থাকে তাহলে অন্য জায়গায় কিরকম হবে। নিশ্চয়ই বাণিজ্য এলাকায় আরো সুন্দর করে রাস্তা করতে হবে, এটা আমরা প্রত্যাশা করি সরকার। আপনাদের অনেকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে রাস্তাটি এই সংস্কারের অভাবে এই অবস্থায় পড়ে আছে। এখানকার যারা বসবাস করছেন এবং যারা চলাচল করেন তারা বলছেন যে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, যে এইটাকে দ্রুত সংস্কারের জন্য তারা প্রত্যাশা করছেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আমরা বিকেলে মুগদা এলাকায় যাব, সেখানে কথা বলার চেষ্টা করব। বিকেল 5টায় আমাদের চোখ রাখুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড বা ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়ম সহ সিন্ডিকেট নির্মূল হবে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মেডিকেলের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের। একই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স সহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায়। এই প্রথম আমরা ৩,৫০০ নার্স নিলাম। আমরা ম্যানুয়ালি কোনো পোস্টিং দেই নাই, যাতে মানুষ ওখান থেকে টাকা খেতে পারে। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা। দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে রিসেপশনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বাইরে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। আগামীকাল সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন এবারের সফরে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বাংলাদেশের পাওনা সম্পত্তির বিষয়ে জায়গা পাবে আলোচনায়। গাজায় চরম রূপ নিয়েছে দুর্ভিক্ষ। অনাহারে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য নারী আর শিশুর। এমন পরিস্থিতিতেই গাজাকে ধ্বংস করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। প্রাণ বাঁচানোর জন্য দীর্ঘ লাইন, গাজার শিশু থেকে বৃদ্ধদের। একটু খাবারের জন্য আকুতি জানিয়ে এখন ক্লান্ত আর নিস্তেজ হয়ে পড়েছেন অনেকে। দুধের অভাবে অপুষ্টির শিকার আমার সন্তান। ক্ষুধায় কাতরাচ্ছে সে। দ্রুত তার ওজন কমে যাচ্ছে। মনে হচ্ছে সে শুকিয়ে মরে যাবে। ইসরায়েলের নির্বিচার হামলায় নিভে গেছে আরও 65 ফিলিস্তিনির প্রাণ। এ সময় আহত হয়েছেন আরও 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আরও ভয়াবহ হামলার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে শেখ রাদওয়ানের একটি স্কুল ভবনের ওপর বিমান হামলায় 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল। সেই সাথে গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও 1 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স। তিনি বলেছেন, হামাস ইসরায়েলের শর্ত না মানা পর্যন্ত গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। এদিকে প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত। গাজা উপত্যকায় 5 লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে তারা। আর কোনো অজুহাত নেই। পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয়, এখনই। আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং পূর্ণ নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার প্রয়োজন। This is not a mystery, he said. It's a man-made disaster. এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের চলমান জিম্মি সংকট দ্রুতই শেষ করতে হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী ভারত, চীন ও ফিলিপিন্সের পর্যটক। বাসে মোট 50 জন পর্যটক ছিলেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে বাসটি নিউ ইয়র্কের বাফেলো শহরের প্রায় 25 মাইল আগে রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে আটকা পড়েন অনেকেই। আহতদের উদ্ধারে কাজ করছে জরুরি দলের কর্মী ও মেডিকেল সদস্যরা। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার থারালি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিতে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে কয়েকজন। ভারী বৃষ্টি ও ধসের কারণে অনেক বাড়িঘর, দোকান এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। থারালি শহর, আশেপাশের গ্রাম এবং বাজার পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 400টি গ্রাম মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মুহূর্তের মধ্যেই 4 ফুট উঁচু পাথর, কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিচু অঞ্চলের সবই ভাসিয়ে নিয়ে যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগন প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ 3 জনকে বরখাস্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সংরক্ষিত নৌবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ নেতৃত্বের কমান্ডারকেও অপসারণ করা হয়েছে। 3 কর্মকর্তাই দাবি করেছেন বরখাস্তের কারণ তারা জানেন না। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া ডিআইএ এর এক প্রাথমিক প্রতিবেদনের প্রকাশের পর সংস্থাটির প্রধান ক্রুজকে সরিয়ে দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলায় তেহরানের কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে, যেখানে সেগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছিলেন ট্রাম্প। পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সকাল 10টায় শুরু হয়েছে এই সভার কার্যক্রম। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে শুরু হয় সভা, চলবে বিকেল পর্যন্ত। আলোচনার মূল এজেন্ডা নির্ধারিত হয়েছে বাফুফের গঠনতন্ত্র সংশোধন। এর অংশ হিসেবে আগেই 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ফিফার সঙ্গে আলোচনার পর তৈরি করেছে গঠনতন্ত্রের নতুন খসড়া। এছাড়া আলোচ্য সূচিতে আরও রয়েছে রেফারি কমিটি গঠন, 2024 সালের অডিট রিপোর্ট অনুমোদন এবং আসন্ন বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা সহ বেশ কিছু এজেন্ডা। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ড্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো 48 দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। সময়ের হিসেবে বাকি আর মাত্র 9 মাস। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ মাঠে গড়াবে 2026 ফিফা বিশ্বকাপ, যাকে দ্য গ্রেটেস্ট শো অন দ্য প্ল্যানেট হিসেবে ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য সর্বশ্রেষ্ঠই বটে। ফুটবল বিশ্বকাপ ঘিরে যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উন্মাদনা, আর কোনো ইভেন্টে সেরকমটা দেখা যায় না। শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের ক্ষণগণনা। যতই দিন ঘনিয়ে আসছে ততই বিশ্বকাপ নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা। ফুটবল প্রেমীরা ক্যালেন্ডারে 5 ডিসেম্বর তারিখে দাগ কেটে রাখতে পারেন। ওই দিন হবে বিশ্বকাপের ড্র। এবার ঘোষণা করা হলো 2026 বিশ্বকাপের ড্রয়ের মঞ্চ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে জানা যাবে গ্রুপ পর্বে কে কার সঙ্গী হচ্ছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সাথে নিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ড্রয়ের ভেন্যু ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Washington DC is really doing unbelievably well, and the Kennedy Center that we're 48 দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হবে বিশ্বকাপ। 12টি গ্রুপে ভাগ হয়ে সোনালী ট্রফির জন্য লড়বে দলগুলো। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপের সাথে তৃতীয় হওয়া সেরা 8 দল। এই মোট 32 দল যাবে নকআউটে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে কানাডাও স্বাগতিকের তকমা পেয়েছে 2026 বিশ্বকাপের। এর আগে সবশেষ 1994 বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র। 104 ম্যাচের বিশ্বকাপে মেক্সিকো ও কানাডাতে হবে 13টি করে ম্যাচ। বাকি ম্যাচগুলোর হোস্ট যুক্তরাষ্ট্র। 2026 সালের 11 জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের 23তম আসর। 39 দিনে 104 ম্যাচের লড়াই শেষে দ্য গ্রেটেস্ট শো অন দ্য প্ল্যানেটের ফাইনাল হবে 19 জুলাই। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।